দাঁড়াও। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুবেল মোল্লা, সহকারী শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। অ্যাসাইনমেন্টের অনলাইন ক্লাসের সহযোগিতার হিসেবে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা প্রথম অধ্যায়ের নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা দেখি নিম্ন শ্রেণীর জীব কারা। নিম্ন শ্রেণীর জীব হলো অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, অ্যামিবা, এগুলো হলো নিম্ন শ্রেণীর জীব। কেন এগুলো নিম্ন শ্রেণীর জীব? এই জীবগুলো অতি ক্ষুদ্র, নিরতিশয় ক্ষুদ্র। এদের কোষ কতগুলো নেই এবং কতগুলোর অসম্পূর্ণ, এই জন্য এগুলো নিম্ন শ্রেণীর জীব। এই নিম্ন শ্রেণীর জীবের মধ্যে দেখা যাচ্ছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা এগুলো এত ক্ষুদ্র যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। এদের দেখতে আলোক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু শৈবাল, ছত্রাক এগুলোকে কিছু কিছু খালি চোখে দেখা গেলেও বেশিরভাগ শৈবাল, ছত্রাক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এবং এই শৈবাল, ছত্রাক এই জীবগুলো হলো অণুজীব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই জীবগুলো হলো অণুজীব। এই অণুজীবগুলো পরিবেশে কিছু উপকারী ভূমিকাও রাখে এবং এগুলো মানুষ, পশু পাখি এবং উদ্ভিদের কিছু রোগও সৃষ্টি করে। এখন দেখি আমাদের চারপাশে যেমন জড় বস্তু রয়েছে তেমনই জীব বস্তু রয়েছে। আমাদের চারপাশে অসংখ্য জীব বস্তু দেখতে পাই। এই জীব বস্তুর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কিছু আমাদের খালি চোখে দেখিও না, এমন না দেখা বস্তুগুলো হলো অণুজীবের অন্তর্ভুক্ত। এই অণুজীবগুলো পৃথিবীর সৃষ্টির শুরুতে, অর্থাৎ সৃষ্টির শুরুতে এই অণুজীব থেকেই জীবনের সূত্রপাত ঘটেছে। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়, যখন এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটে, ধারণা করা হয় যে এই অণুজীব থেকেই সেটা ঘটে। আর সেজন্য এই অণুজীবগুলোকে আদিজীবও বলা হয়। যেমন ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে ব্যাকটেরিয়া হলো একটি আদিজীব। যদি বলা হয় কেন ব্যাকটেরিয়া আদিজীব, সেক্ষেত্রে উত্তর হলো ব্যাকটেরিয়া হলো অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক একটি জীব। এর মধ্যে কোষটা সম্পূর্ণ নেই, নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত নয়, এবং এগুলো অনেক আদিকাল থেকে সৃষ্টির শুরু থেকেই চলে আসছে, এজন্য ব্যাকটেরিয়া হলো আদিজীব। তাহলে এই অণুজীব থেকে আমরা ব্যাকটেরিয়া আদিজীব কেন সেটা আমরা দেখলাম। এখন এই অণুজীবের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এখন দেখা যাক অণুজীবগুলো বিজ্ঞানী মার্গিউলিস এবং হুইটেকার কর্তৃক পঞ্চরাজ্য প্রস্তাবনায় আমরা অণুজীবের শ্রেণীবিভাগ দেখেছি। কিন্তু এখন আধুনিককালে অণুজীব বিজ্ঞানীগণ অণুজীবের আরও কিছু শ্রেণীবিভাগ করেছে। সেটা হলো 3টি রাজ্যে ভাগ করেছে। দেখা যাক প্রথম রাজ্য নিয়ে আমরা একটু কথা বলি। রাজ্য 1। রাজ্য 1কে নাম দেওয়া হয়েছে একারিওটা। একারিওটা অথবা অকোষীয়। একারিওটা বা অকোষীয়। এখন দেখা যাচ্ছে রাজ্য 1-এ একারিওটা বা অকোষীয় জীব রয়েছে। কেন এরা অকোষীয় হলো বা এদের বৈশিষ্ট্যটা কি? রাজ্য 1-এ যে একারিওটা বা অকোষীয় জীব রয়েছে সেগুলোর এতই ক্ষুদ্র যে নর্মাল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এবং এগুলোর সুগঠিত নিউক্লিয়াস নেই, এবং নিউক্লিয়াস নেই অনেক সময় কোষেও ভালো মতো লক্ষ্য করা যায় না, এজন্য এগুলোকে বলা হয় অকোষীয়। অকোষীয় জীব সমূহের মধ্যে আমাদের উদাহরণ দেওয়া যাক, আছে ভাইরাস, একটা অকোষীয় জীব। এখন দ্বিতীয়টা আমরা 2 নাম্বার যদি দেখি, রাজ্য 2। রাজ্য 2-তে যে জীবগুলো রয়েছে সেটা হলো প্রোক্যারিওটা। প্রোক্যারিওটার আরেক নাম হলো আদিকোষী।
আদিকোষী। আদিকোষী। তাহলে রাজ্য 2-এর জীব অর্থাৎ প্রোক্যারিওটা বা আদিকোষী জীবের বৈশিষ্ট্যসমূহ হবে এগুলো অবশ্যই আণুবীক্ষণিক জীব এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, শুধুমাত্র স্বাভাবিকভাবে দেখা যায় না। কিন্তু এই প্রোক্যারিওটা বা আদিকোষী জীবের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, ঠিক আছে? এদের নিউক্লিয়াসটা কেন্দ্রিকাটা সুগঠিত নয়, এটা হলো এর বৈশিষ্ট্য। তাহলে এর উদাহরণ হলো আদিকোষী জীব অর্থাৎ প্রোক্যারিওটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া। এখন 3 অর্থাৎ রাজ্য 3-এ আমরা দেখতে পারি রাজ্য 3-এ যে প্রাণীগুলো আছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা রাজ্যে এখানে আছে হলো প্রকৃতকোষী জীব। প্রকৃতকোষী জীব। এখন আমরা দেখব এই প্রকৃতকোষী জীব কারা এবং কেন। অবশ্যই এটা অতি ক্ষুদ্র জীব এবং এগুলোকে খালি চোখে দেখা যায় না, কিছু কিছু দেখা গেলেও বাকিগুলো দেখা যায় না। এবং এই প্রকৃতকোষী জীবগুলোর দেখা যাচ্ছে এগুলো কেন্দ্রিকাযুক্ত অর্থাৎ নিউক্লিয়াস রয়েছে। অতি ক্ষুদ্র জীব বাট এগুলো নিউক্লিয়াস রয়েছে, এই জন্য এগুলো প্রকৃতকোষী জীব। নিউক্লিয়াস থাকা এটা কোষটা সফল হয়েছে, সার্থকভাবে আছে, এই জন্য এগুলো প্রকৃতকোষী জীব। এই হলো আমাদের এই প্রকৃতকোষী জীবের উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া এগুলো। এখন আমরা যে এই যে নিম্ন শ্রেণীর জীব দেখলাম, নিম্ন শ্রেণীর জীবের থেকে আমরা অণুজীব দেখলাম, অণুজীবের শ্রেণী বিভাগ দেখলাম। এখন অকোষীয় জীব সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এখন অকোষীয় জীব হলো, এখন আমরা ভাইরাস কি সেটা দেখব, ভাইরাসটা নিয়ে আলোচনা করব। ভাইরাস ভাইরাস কি? ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক একটা জীব যা খালি চোখে দেখা যায় না, অবশ্যই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে লাগে এবং এটা একটা সরলতম প্রাণী এবং এটা গঠিত হলো আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা, সেটাই হলো ভাইরাস। এখন এই ভাইরাসটাকে অকোষীয় বলা হয়। কেন অকোষীয় বলা হয়? এই ভাইরাসের মধ্যে যে কোষে থাকার প্রয়োজন ছিল অর্থাৎ কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সাইটোপ্লাজম এবং সুগঠিত নিউক্লিয়াস কিছুই নেই এই ভাইরাসের মধ্যে, এই জন্য ভাইরাসকে অকোষীয় বলা হয়। তাহলে আমরা আবার বলি, যদি কেউ প্রশ্ন করে যে ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়, তাহলে বলা হবে ভাইরাস অতি আণুবীক্ষণিক একটি জীব এবং এইটা একটি সরলতম জীব। হ্যাঁ, এটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এবং এই ভাইরাসটা হলো আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ দ্বারা গঠিত, সেটাই হলো ভাইরাস। এবং এই ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন, যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা বলবো যে ভাইরাসে যে কোষ প্রাচীর, প্লাজমা লেমাস, সাইটোপ্লাজম এবং সুগঠিত নিউক্লিয়াস বা কেন্দ্রিকা কিছুই নেই, এই জন্য ভাইরাসকে অকোষীয় বলা হয়। তাহলে অকোষীয় জীব থেকে আমরা বুঝতে পারলাম যে ভাইরাস একটা অকোষীয় জীব এবং ভাইরাসকে কেন অকোষীয় জীব বলা হয় সেটাও আমরা আলোচনা করলাম। এখন আমরা যদি আলোচনায় আসি তাহলে দেখা যাবে যে ভাইরাসকে পরজীবী, ভাইরাস একটা পরজীবীও এবং রিয়েল পরজীবী, প্রকৃত পরজীবী। কেন ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় আমরা সেটা একটু দেখব। এখন ভাইরাসকে আমরা একটু আগে আলোচনা করেছি যে ভাইরাস আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ দ্বারা গঠিত। কোনো কারণে যদি এই ভাইরাসের আমিষ আবরণ থেকে ডিএনএ, আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায় তাহলে এই ভাইরাসের আর অস্তিত্ব থাকে না। ভাইরাস তার জীবনের সব লক্ষণ হারিয়ে ফেলে, একেবারে মৃত্যুপ্রায় অবস্থার সৃষ্টি হয়। তাহলে এই আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে তার জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। কিন্তু যদি এই ভাইরাসের আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিডটা কোনো প্রাণীর বা কোনো জীবের উপর যে আবার একত্রিত হয়, পুনরায় সেটা জীবিত হয়ে যায়, অর্থাৎ প্রাণের উৎপত্তি বা
প্রকাশ ঘটে, অর্থাৎ জীবিত রূপ ধারণ করে। তাহলে এই যে স্বাভাবিক অবস্থায় মৃতপ্রায় মনে হলো এবং কোনো একটা জীবের উপর যখন তারা দাঁড়ালো, জীবের উপর যখন তারা সংগঠিত হলো, জীবের উপর যখন আশ্রয় গ্রহণ করলো, তখনই তারা জীবিত হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে জীবদেহ ছাড়া তাদের অস্তিত্ব কল্পনা করা যায় না, এবং শুধুমাত্র জীবদেহেই তারা প্রাণের উৎপত্তি তথা সঞ্চার প্রকাশ করে থাকে। তাহলে এই জন্য যেহেতু কোনো জীবদেহ ছাড়া এদের প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না, প্রকাশ করে না, এই জন্য তাহলে জীবদেহ আশ্রয় গ্রহণ করে বলেই এরা জীবিত রূপ ধারণ করে। অতএব এই জন্য এরা পরজীবী এবং প্রকৃত পরজীবী। এই পরজীবী পরের জায়গায় আশ্রয় গ্রহণ করা ছাড়া তারা জীবনের লক্ষণ প্রকাশ পাবে না। তাহলে এই জন্য ভাইরাস হলো প্রকৃত পরজীবী। এখন এরপর আমরা দেখব যে ব্যাকটেরিয়ার সম্পর্কে আমরা আলোচনা করব। ব্যাকটেরিয়া আরেকটা নিম্ন শ্রেণীর জীব। হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো আরেকটি নিম্ন শ্রেণীর জীব। ব্যাকটেরিয়া আরেকটি নিম্ন শ্রেণীর জীব, আরেকটি অণুজীব। এখন এই ব্যাকটেরিয়া কি? আমরা যদি বলি ব্যাকটেরিয়াকে সংজ্ঞাকারে, যদি ব্যাকটেরিয়া হলে আদি নিউক্লিয়াস যুক্ত, অসবুজ, অবশ্যই সবুজ নয়, এবং এককোষী আণুবীক্ষণিক জীব। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাকটেরিয়া হলো এককোষী জীব এবং অসবুজ, সবুজ নয়, এবং অবশ্যই ক্ষুদ্রতর এবং এজন্য আণুবীক্ষণিক জীব। তাহলে ব্যাকটেরিয়া কি এক কথা যদি আমরা সংজ্ঞাকারে বলতে চাই, তাহলে বলতে পারি যে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত, অসবুজ এবং আণুবীক্ষণিক এককোষী জীব। তাহলে এই ব্যাকটেরিয়া, এখন এই ব্যাকটেরিয়ার অস্তিত্বটা প্রথমে কে খেয়াল করে? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রথমে ফলো করেন, এবং ফলো করে কি দেখতে পান? ব্যাকটেরিয়ার আকারগুলো কীরকম আছে। ব্যাকটেরিয়ার আকারগুলো ব্যাকটেরিয়া হয়ে থাকে সাধারণত গোলাকার, দন্ডাকার, কমার মতো এবং পেঁচানো। ঠিক আছে? এখন এই যে ব্যাকটেরিয়ার বিভিন্ন আকার, এর ভিত্তিতেই এই ব্যাকটেরিয়াকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? যেমন কক্কাস ব্যাকটেরিয়া আছে, এক নম্বরে বলতে পারি আমরা। এক নম্বরে কক্কাস ব্যাকটেরিয়া। এখন এই কক্কাস ব্যাকটেরিয়াটা কি? কক্কাস ব্যাকটেরিয়াটা হলো প্রথমে যে ব্যাকটেরিয়া আকৃতি আমরা দেখব গোলাকার। ঠিক আছে? যে ব্যাকটেরিয়া আকৃতিটা দেখবো আমরা গোলাকার, সেই ব্যাকটেরিয়াটা হলো কক্কাস ব্যাকটেরিয়া। এবং এই ব্যাকটেরিয়াটা মানুষের নিউমোনিয়া রোগ সৃষ্টি করে থাকে। এবং গোলাকার আকৃতিটা আমরা একটু লক্ষ্য করব কক্কাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তাহলে কক্কাস ব্যাকটেরিয়াটা যদি আমরা এইভাবে কল্পনা করি, অর্থাৎ গোল একটা বৃত্তর মধ্যে কল্পনা করি, সেক্ষেত্রে দেখতে পারবো কক্কাস ব্যাকটেরিয়াটা গোলাকার থাকে, এবং এই গোলাকার আকৃতি এরা এককভাবে থাকতে পারে অথবা দলবদ্ধও থাকতে পারে। তাহলে কিভাবে দলবদ্ধভাবে থাকে আমরা একটু দেখি। তাহলে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। অর্থাৎ গোলাকৃতি ব্যাকটেরিয়াগুলো এখানে দলবদ্ধভাবে আছে। এই ব্যাকটেরিয়াগুলো মানবদেহে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। তাহলে ব্যাকটেরিয়ার আরেকটা প্রকৃতি, সেটা আমরা যদি আলোচনা করি, ব্যাসিলাস ব্যাকটেরিয়া। ব্যাসিলাস ব্যাকটেরিয়া এরকম। ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এখন ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কীরকম? ব্যাসিলাস ব্যাকটেরিয়াটার আকৃতি হবে দন্ডাকার।
ঠিক আছে। এবং এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া দ্বারা এক মানবদেহে একটা কঠিন রোগ হয়ে থাকে, সেটা হলো ব্যাসিলারি আমাশয় অথবা রক্ত আমাশয় হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া ব্যাসিলাস ব্যাকটেরিয়া আরেকটি রোগ ঘটায়, ধনুষ্টঙ্কর, মানুষের ধনুষ্টঙ্কর রোগ হতে পারে। এখন এই ব্যাসিলাস ব্যাকটেরিয়ার আকৃতিটা আমরা একটু লক্ষ্য করি। এখানে যদি আমরা একটা গোল একটা জায়গার মধ্যে খেয়াল করি, দেখা যায় ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কিভাবে থাকে, দণ্ডাকার, গোলাকার। ককাস ব্যাকটেরিয়ার আকৃতিটা ছিল গোলাকার, আমরা একটু লিখে নেই, গোলাকার। এখন ব্যাসিলাস ব্যাকটেরিয়ার আকৃতি হলো দণ্ডাকার। দণ্ডাকার ব্যাকটেরিয়াগুলো এরকম হতে পারে, 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 এরকম হতে পারে। অর্থাৎ ছোট, সামান্য মোটা অর্থাৎ দণ্ডাকার এই ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা, যেটা কিনা ধনুষ্টঙ্কর বা রক্ত আমাশয় বা ব্যাসিলারি আমাশয় সৃষ্টির জন্য দায়ী ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরপর ব্যাকটেরিয়ার যে প্রকার আছে, সেই ব্যাকটেরিয়ার প্রকারটা হলো কমাকার ব্যাকটেরিয়া। কমা ব্যাকটেরিয়া। কমা ব্যাকটেরিয়া, কমা ব্যাকটেরিয়াটা আকৃতির কিরকম হতে পারে, তাহলে আমরা একটু খেয়াল করি। কমা ব্যাকটেরিয়াটা হবে বাংলা বর্ণমালার কমার মতোই। সেটা কিভাবে, মাথায় গোল পেঁচানো কুণ্ডলী আকার থাকবে এবং লেজটা থাকবে সুতার মতো, বাঁকা সুতার মতো, জাস্ট এরকম। তাহলে যদি আমরা লক্ষ্য করি একটু, এইরকম, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে। অর্থাৎ মাথাটা মোটা কুণ্ডুলি পাকানো থাকবে এবং লেজটা বাঁকা সুতার মতো থাকবে। সেটা অর্থাৎ বাংলা যে বর্ণমালার যে চিহ্নটা কমার মতো প্রায় এরকম দেখায়, এজন্য এটা হলো কমাকার ব্যাকটেরিয়া। এবং কমাকার ব্যাকটেরিয়া ক দিয়ে যেমন মানে সৃষ্টি, সেরকম এটা যে মানবদেহে রোগ সৃষ্টি করে সেটা হলো কলেরা রোগ সৃষ্টি করে। অর্থাৎ কমা ব্যাকটেরিয়া মানবদেহে কলেরা রোগ সৃষ্টি করে, সেটা আমরা জানতে পারলাম। এছাড়া ব্যাকটেরিয়ার আরেকটা প্রকার আছে, সেটা হলো কি, স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া। স্পাইরিলিয়াম, স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা আসলে একটা পেঁচানো ব্যাকটেরিয়া, ঠিক আছে। এটাকে যদি আমরা দেখি, এভাবে দেখতে পারি, এরকম হতে পারে, ঠিক আছে, অথবা এইরকম, এইরকম, অথবা এইরকম, এইরকম হতে পারে। অর্থাৎ স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়াটা হলো পেঁচানো আকৃতি, ঠিক আছে। এখন এই ব্যাকটেরিয়া একটা অণুজীব, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবের মধ্যে ব্যাকটেরিয়া একটা অণুজীব। এই অণুজীব ব্যাকটেরিয়ার কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে, ব্যাকটেরিয়ার কিছু কাজ আছে। ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা কি কি করতে পারি,
এখন ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা 1 নম্বর যদি বলি, ব্যাকটেরিয়ার দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি, অর্থাৎ ব্যাকটেরিয়ার দ্বারা আমরা উপকৃত হয়ে অর্থাৎ অর্থনৈতিক কিছু গুরুত্ব আছে। সেটা হলো, এক, ব্যাকটেরিয়া হলো মৃত জীব এবং আবর্জনা পচাতে সাহায্য করে। এখন আমরা লক্ষ্য করি, কোথাও যদি দুর্গম এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, একা একা মারা যায়, অথবা হার্ট অ্যাটাকে মারা যায়, অথবা মানে হিংস্র জন্তু আক্রমণ করে মেরে ফেলে, তাহলে সেই মানুষটা কি হবে? তার তো দাফন টাফন কিছুই হলো না। সে যদি ওইভাবে সারা জীবন থাকে, ওই এলাকায় গন্ধ ছড়াইতে থাকবে, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই মৃতদেহকে দ্রুত পচিয়ে নিঃশেষ করতে সাহায্য করে ব্যাকটেরিয়া। আমরা দেখতে পাই রাস্তার আশেপাশে বা কোনো আড়তের বা সবজি বাজারের পাশে স্তূপ আকারে থাকে ময়লা আবর্জনা এবং বিভিন্ন ধরনের আবর্জনা। এই আবর্জনাগুলো যদি সারা পচে নিঃশেষ হয়ে না যেত বা কমে না যেত, দমে না যেত, পচিয়ে না ফেলতো ব্যাকটেরিয়া, তাহলে কি হতো? সারা জীবন আবর্জনার স্তূপ হয়ে থাকতো এবং ময়লার ভাগাড়ে সারা দেশ ছেয়ে যেত। তাহলে আমরা দেখলাম যে এই যে আবর্জনা এবং মৃতদেহগুলো ব্যাকটেরিয়া পচাতে সাহায্য করে, সেই সাথে আমাদের পরিবেশকে দূষণমুক্ত এবং পরিষ্কার রাখতে ব্যাকটেরিয়া আমাদের সাহায্য করলো। এবং এটা যদি অর্থনৈতিকভাবে আমরা দেখি, দেখা যাচ্ছে যে এইগুলো অনেক দূরে নিয়ে, অর্থাৎ 2-4-50 মাইল দূরে নিয়ে নিরাপদ কোনো জায়গায় বা ফাঁকা জায়গায় এই ময়লাগুলো যদি আমরা ফেলে আসতে চাই, অথবা আমাদের প্রয়োজনীয় জায়গাটা পরিষ্কার করতে যেতাম, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক খরচ হতো। কিভাবে? অনেক শ্রমিক নিয়োগ করতে হতো, অনেক গাড়ি ক্রয় করতে হতো, সেই গাড়ি নষ্ট হয়ে যেত, সেই নষ্ট গাড়ি মেরামত করার জন্য ব্যয় হতো এবং সেটা অনেক ব্যয়সাধ্য ছিল। তাহলে দেখলাম যে এই ব্যাকটেরিয়ার যে পচন ক্রিয়ার ফলে যে আবর্জনাগুলোকে নিঃশেষ করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হই। মৃতদেহের ক্ষেত্রেও তাই। এখন তারপরে আমরা দেখতে পাই যে ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন ধরনের প্রকৃতির বায়ু থেকে বিভিন্ন ধরনের প্রকৃতি থেকে নাইট্রোজেন মাটিতে গ্রহণ করে মাটিতে সংরক্ষণ করে রাখে। তাহলে নাইট্রোজেন এক প্রকার সার, অর্থাৎ এটা জমির জন্য, মাটির জন্য, কৃষকের জন্য অনেক উপকারী হয়। হ্যাঁ, এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ব্যাকটেরিয়া থেকে অনেক উপকৃত হচ্ছি, অর্থাৎ প্রকৃতি থেকে, বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে ব্যাকটেরিয়া মাটিতে স্টোর করে রাখছে, অর্থাৎ সেটা ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক ভালো হচ্ছে। এবং তৃতীয়ত আমরা যদি আবার লক্ষ্য করি যে এই ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। এই পাট, আমরা জানি পাট মানে একটা সোনালী আঁশ, আমাদের অনেক উপকারী অর্থনৈতিক ফসল। এই পাটটা আসলে এমন একটি গাছ হয়, শক্ত দণ্ডের ন্যায় একটি চিকন গাছ হয় এবং গাছের মাঝখানের অংশটা থাকে পাটকাঠি এবং শক্ত, চারপাশে ছাল বা বাকলটা থাকে পাট, যেটা আমাদের আঁশ হিসাবে গ্রহণ করি। এই আঁশটা ওই গাছ থেকে, দ্বন্দ্ব থেকে আমরা ছাড়াতে পারতাম না যদি ব্যাকটেরিয়া এই পাট গাছকে পচিয়ে সাহায্য না করত। তাহলে ব্যাকটেরিয়া পচিয়ে সাহায্য করে, এজন্যই আমরা এই পাটকাঠি থেকে আমরা পাট পেয়ে থাকি এবং এগুলো আমরা বিক্রি করে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারি। এবং যে কারণে পাটকে আমাদের দেশের সোনালী আঁশ বলা হয়। পাট দ্বারা চট, বস্তা, ছালা এবং বিভিন্ন শৌখিন হ্যান্ডিক্রাফটসও এখন তৈরি করা হয়। এতে আমরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হচ্ছি। আবার ব্যাকটেরিয়া আরেকটা গুরুত্ব যদি আমরা বলি, দেখা যাচ্ছে যে আমরা যে সুস্বাদু একটি খাবার খাই, দই, যেটা নাকি অধিকাংশ লোকের প্রিয়। হ্যাঁ, এই দইটা বানানোর ক্ষেত্রে অর্থাৎ দুধটাকে জমানোর ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাকটেরিয়া যদি এই ভূমিকা না রাখতো, তাহলে দুধটা এইভাবে জমতো না, দই আমরা সুস্বাদু খাবারটা পেতাম না। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের যে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক থাকে, এই অ্যান্টিবায়োটিকগুলো এই ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। এই ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করা হয়। ব্যাকটেরিয়া হলো আবার জিন প্রকৌশলের মূল ভিত্তি। এখন আমরা কোনো জীব থেকে যদি কোনো ভিন্ন বৈশিষ্ট্য পেতে চাই, ঠিক আছে, দেখা যাচ্ছে একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে যে আমরা অনেক উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করতে চাই, একটা নিম্ন জাতের প্রাণী থেকে আমরা উচ্চ বেশি বর্ধীয়মান কোনো প্রাণী বা পশু পেতে চাই, সেটাকে তার জিনগত পরিবর্তনের দরকার হয়।
ঠিক আছে, সেই প্রাণীর জিনগত পরিবর্তনের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাহলে এই ক্ষেত্রে জিনগত পরিবর্তনের মাধ্যমে আমরা এই যে ব্যাকটেরিয়াকে যে ব্যবহার করছি, এর দ্বারা আমরা অনেক উপকৃত হচ্ছি। এ হলো ব্যাকটেরিয়ার অনেক গুরুত্ব। এখন আমরা দেখব আরেকটি নিম্ন শ্রেণীর জীব আছে, অ্যামিবা। অ্যামিবাটা কি? অ্যামিবাটা হলো, অ্যামিবা নিয়ে আমরা যদি আবার আলোচনা করি এখন, অ্যামিবা অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত একটি এককোষী প্রাণী। হ্যাঁ, অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত একটি এককোষী প্রাণী। এর সুনির্দিষ্ট, অবশ্যই আনুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, এবং এদের নির্দিষ্ট কোনো আকার নেই, এবং নিজেদের প্রয়োজনে এরা আকার আকৃতি পরিবর্তন করতে পারে, এবং এদের দেহ থেকে আঙ্গুলের মতো বিভিন্ন ধরনের অভিক্ষেপ তৈরি হয়, যার সাহায্যে ব্যাকটেরিয়া চলাচল করে, খাদ্য গ্রহণ করে। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু অ্যামিবার গঠনটা একটু দেখে আসতে চাই, তাহলে যদি একটু খেয়াল করি, তাহলে এইরকম যদি আমরা দেখি, এরকম যদি দেখি, এগুলো হলো খাদ্য গহ্বর। এটা হলো সংকোচন গহ্বর। এটা হলো নিউক্লিয়াস। এছাড়া সারা দেহে বিভিন্ন রকম পানি গহ্বর আছে, পানি গহ্বরগুলো আছে, এবং সারা দেশ জুড়ে অ্যামিবার কিছু এরকম গঠন যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে এইগুলো হলো এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এগুলো হলো ক্ষণপথ। ঠিক আছে, আর এর চারপাশে যে নরম আবরণ, এটা হলো প্লাজমালেমা। ব্যাকটেরিয়ার চারপাশে থাকে, এটা হলো প্লাজমালেমা, এবং এর মধ্যে পানি গহ্বর, সংকোচন গহ্বর, খাদ্য গহ্বর, নিউক্লিয়াস ইত্যাদি থাকে। এখন এটা হলো অ্যামিবার। এছাড়া আমরা অ্যান্টামিবা যদি দেখি, অ্যান্টামিবাও আমাদের আরেকটা প্রোটিস্টা পর্বের একটা এককোষী প্রাণী। এটাও অ্যামিবার মতো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, নিজের ইচ্ছা মতো দেহের আকৃতি পরিবর্তন করতে পারে, এবং এটা হলো জেলির মতো একটা স্বচ্ছ উপাদান। ঠিক আছে, কিন্তু এটা যদি কোনো প্রতিকূল পরিবেশে, এমন কোনো পরিবেশ পেয়ে গেল তার অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হচ্ছে, তখন সেখানে এটা চারপাশে একটি শক্ত গোলাকার কুণ্ডলী পাকিয়ে রাখে, নিজের দেহকে ঢেকে রাখে। সেক্ষেত্রে এই অবস্থাকে বলা হয় সিস্ট। হ্যাঁ, তাহলে এই অ্যান্টামিবা পরজীবী হিসেবে কি করে? মানুষের দেহে, বানর জাতীয় প্রাণীর দেহে, কুকুর, বিড়াল, ইঁদুর, শূকর, হ্যাঁ, এগুলোর বৃহদন্তে বাস করে, এবং মানুষের যে অ্যান্টামিবা নামক জীবাণুর কারণে মানুষের অ্যামিবিক আমাশা হয়ে থাকে। এই অ্যামিবিক আমাশা নিরাময় করা খুব কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, এবং এই অ্যান্টামিবা যে কোষ বিভাজন করে দুটি পদ্ধতি, কোষ বিভাজন পদ্ধতি এবং স্পোরুলেশন পদ্ধতি, অর্থাৎ স্পোর বা অণুবীজ গঠনের মাধ্যমে কোষ বিভাজন করে।
এখন এই স্পোর বা অণু কীভাবে করে, স্পোরুলেশন পদ্ধতিতে কি করে, একটি কোষের প্রোটোপ্লাজমকে বহু খণ্ডে বিভক্ত হয়ে খণ্ড খণ্ড টুকরায় এরা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় বিভক্ত করে এবং প্রত্যেকটি টুকরা একটি স্পোর বা অণুজীব হিসেবে আত্মপ্রকাশ করে এবং সেটি আবার কি করে একটি শিশু বা নতুন অ্যান্টামিবা হিসাবে বড় হয়। এই হলো আমাদের নিম্ন শ্রেণীর জীবের সংক্ষিপ্ত পরিচিতি। তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।